নিতেই আমরা এখানে 200 টাকা কেজি আম বিক্রি করেছি, আগেও বলেছি আজও বলছি 200 টাকা কেজি আম বিক্রি করেছি। অনেকে বিশ্বাস করেননি। মানে যে জিনিসটা গাছের গোড়াতেও কাজ করবে সেই জিনিসটা গাছের ডগেতেও কাজ করবে এবং গাছে যদি স্প্রে করে সরাসরি সালোক সংশ্লেষে কাজ করবে। কোনো রাসায়নিক সার বাদ দিয়ে আমি যে কোনো কিছুর সঙ্গে ব্যবহার করতে পারি। বিশেষ করে আমার মা বিশালক্ষী অর্গানিক ফার্ম দাঁড়িয়ে আছে টোটালি প্রোবায়োটিক এবং মাইক্রো অর্গানিজমের ওপর। নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। বহুদিন পরে আপনাদেরই একটা পছন্দের বাগানে কিন্তু এসছি। পছন্দের এই কারণে বললাম, এর আগেও কিন্তু এই বাগান থেকেই ভিডিও হয়েছে এবং আমার পাশেই রয়েছেন অলোক বাবু। ইনাকে তো সবাই ওয়েস্ট বেঙ্গলের থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্ন দেশের মানুষ এখন আপনার সঙ্গে যোগাযোগ করছে, আপনার পাশে আসছে, অনেক কিছু জানতে চাইছে। স্যার নমস্কার আপনাকে। হ্যাঁ নমস্কার, আমার নাম অলোক কুমার নন্দী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ট্রেনিং সেন্টারে অ্যাগ্রো বেস এগ্রিকালচারের উপর ট্রেনিংগুলো করাই। এর আগে এই বাগান থেকেই ভিডিও করেছিলাম। এই গাছগুলো দেখতে পাবেন দর্শক এখন মুকুলে ভর্তি, কিন্তু যখন ভিডিওটা করেছিলাম, আগের ভিডিওটা আমি সাইডে চালাচ্ছি, এই গাছগুলো কিন্তু একসময় পুরো গাছ ছিল আমে ভর্তি ছিল, অর্থাৎ এখন মুকুল চলে এসছে। তো এগুলো হচ্ছে 12 মাসি। আর এদিকে রয়েছে মালটাও কিন্তু গাছে ভর্তি হয়ে গেছে, এখন শুরু হয়েছে, পাকতে একটু টাইম লাগবে। তো স্যার এই ফার্মে এখন কোন অবস্থায় রয়েছে এবং একটা ওভারঅল আপডেট আমি দর্শকদেরকে দিতে চাইছি। আগের বারে যখন ছিল তখন আমাদের মালটা লেবু কিছু ছিল আর গাছে আমে ভর্তি হয়ে গিয়েছিল একদম। এবার সে আমটা এখান থেকে যথারীতি আমাদের এখানে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যাওয়ার পর আমের পরিচর্যা করার পর এখন এটা যেহেতু 12 মাসে বছরে 2বার বা 3বার হয়, এখন আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে আমের মুকুল এসে গেছে। এই আমের মুকুলটা যখন আম আসবে তখন কিন্তু বাজারে যখন স্বাভাবিক আম আসবে তার চেয়ে কিন্তু আগে এই আমটা চলে আসবে, তখনও কিন্তু আমরা আবার দাম পাবো। তারপর যখন সবাই যখন আম আসবে তখন আমরা এই মুকুলটা নেবো না, মানে এটা তখন আবার 3-4 মাস পর যখন মুকুল আসবে তখন কিন্তু এখান থেকে আবার আমরা আম পাবো। এই আপডেট মানে তখন যেটা আম দেখেছিলেন এখন আজকের যুগে, আজকে এটা ডিসেম্বরের 15-16 তারিখ, পুরোটা শীতকাল। এইখানে কিন্তু যখন আরো 2 মাস পর লোকের মুকুল আসবে, আমাদের কিন্তু এখনই মুকুল এসে গেছে। অতএব এই আমটা যখন বাজারে আসবে ন্যাচারালি তখন বাজারে তখন অন্য আম থাকবে না, আমাদের আমটাই তখন বাজারে থাকবে এবং কস্টলিও তখন রেটটা অনেক বেশি পাওয়া যাবে। এমনিতেই আমরা এখানে 200 টাকা কেজি আম বিক্রি করেছি, আগেও বলেছি আজও বলছি 200 টাকা কেজি আম বিক্রি করেছি। অনেকে বিশ্বাস করেননি যে 200 টাকা কেজি আম বাজারে যেখানে 40 টাকা 50 টাকা। হ্যাঁ, এই আমের যা 1 নম্বর হচ্ছে অসময়ে সেই সময় বাজারে থাকে না, আর 2 নম্বর হচ্ছে এর কোয়ালিটিটা অনেক ভালো, যার ফলে। এটা কোন ভ্যারাইটি? এইটা থাই কাটিমন। এখানে বাগানে যত গাছ রয়েছে আমের প্রায় 200 প্লাস গাছ রয়েছে, সব থাই কাটিমন, সবই কিন্তু থাই কাটিমন। এবং প্রত্যেকটা গাছে আমি ভিডিও আপনাদের পুনরায় আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো প্লে করছি সামনে। আপনারা দেখেও বুঝতে পারছেন যে এই গাছগুলো কি পরিমাণ আম ধরেছিল। সেই আম ধরার পেছনে একটাই হাতিয়ার ছিল, আপনার ট্রিটমেন্ট। হ্যাঁ, তো সেই জায়গায় সেই ট্রিটমেন্ট নিয়েও অনেকে এক্সাইটমেন্ট দেখিয়েছিল। তো এখানে আম তো দেখলাম, আমের ট্রিটমেন্টটা বিশেষ করে আরও জানবো। এই বাগানের মানে এই ইন্টিগ্রেটেড ফার্মের যে সিক্রেট সেটা তো আমরা জানবো, যে কি করে রাসায়নিককে ত্যাগ করে আপনারা ফুললি একদম অর্গানিকে বেস করে আছেন এবং প্রফিটেবল জায়গায় রয়েছেন। তো আম তো চলছে, তার সঙ্গে নার্সারিও আপনাদের রয়েছে। নার্সারি আছে, এখন নার্সারি আপনারা দেখতে পাবেন ছবিটা। এখন আমাদের নার্সারি যেটা করেছি সেই নার্সারিটা হচ্ছে অনেকে ছাদ বাগানিরা যাতে একদম রেডিমেড গাছটা পেয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা রেডিমেড টবে একদম সেট করছি, যাতে ওরা আনবে, টবে বসাবে এবং অল্প দিনের মধ্যে ওখান থেকে ফল পাবে। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আরম্ভ করে দিয়েছি। বিভিন্ন ফলের গাছ আমরা রেডি করেছি। ধরুন কারো হয়তো ম্যাচিওর হয়ে গেছে, স্রেপ ওরা নিয়ে যেয়ে বাড়ির ছাদে লাগালে ওদের হয়ে যাবে, সেই দিকে দৃষ্টি দিয়ে আমরা ওই নার্সারিটা তৈরি করেছি। ওকে, নার্সারিরও একটা পার্ট, মানে নার্সারি, এই ইন্টিগ্রেটেড নার্সারি যেটা রয়েছে টোটালি কিন্তু দেখুন এখানে আম রয়েছে, মালটা রয়েছে, একদিকে অল্প বিস্তর নার্সারিও রয়েছে, একদিকে মাছ চাষ হচ্ছে, আর একদিকে G9 কলা আছে। এখানে মানে রাসায়নিক মানে কেমিক্যাল মুক্ত আমরা চিকেন তৈরি করতে পেরেছি। পোল্ট্রি ফার্মিং রয়েছে, পোল্ট্রি ফার্মিং আছে। তো অনেকগুলো নিয়েই কিন্তু এই ফার্মটা গড়ে উঠেছে, একটা ইন্টিগ্রেটেড ফার্ম। আপনি তো স্বীকার করবেন অবশ্যই যে আজকের দিনে লোকের চাষবাসের দিকে ঝুঁক নিয়েছিল, পোল্ট্রি ফার্মিংয়ে সবাই আসতে চাইছিল, ফিশ ফার্মিংয়ে সবাই আসতে চাইছিল এবং শুরুও করেছিল, কিন্তু ধীরে ধীরে এমন দেখা যাচ্ছে যে সেই লাভ্যাংশের মুখটা আর কিন্তু দেখা যাচ্ছে না লাস্টে।
কিন্তু সে জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন এবং আজকে অনেক মানুষকে আপনারা রাস্তা দেখাচ্ছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? দেখুন, এটা কিভাবে সম্ভব হচ্ছে মানে যদি আমি এক কথায় যদি বলি, হয়তো আমি আগামী সময় হয়তো আরেকটু ডিটেলসে ঢুকবো। আমি যদি এক কথায় বলে দিই তাহলে আমি বলবো সেটা আমার জমির ফসলই হোক, পুকুরের মাছই হোক, আর পোলট্রির ফার্মই হোক, সব কিছুর মূলে কিন্তু আমরা অত্যধিক রাসায়নিক ব্যবহার করার জন্যে আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া, যে মাইক্রো অর্গানিজম মানে জৈব যে জীবাণুগুলো, সেইগুলো কিন্তু আমরা জমিতে, মাঠের জমিতেও নষ্ট করেছি, পুকুরেও নষ্ট করেছি। আর যখন আমরা মুরগি চাষ করছি, মুরগির খাবারের সঙ্গে আমরা যে রাসায়নিকটা ব্যবহার করছি, যার ফলে কিন্তু এই তিনটে সেক্টরেই সব জায়গাতেই কিন্তু উপকারী ব্যাকটেরিয়া না থাকার জন্যে অপকারী ব্যাকটেরিয়া, মানে আমরা যতই রাসায়নিক দিই, রাসায়নিক কাজ করবে কিসের উপর? রাসায়নিক তো কাজ করবে উপকারী ব্যাকটেরিয়া যদি থাকে অথবা উপযুক্ত পরিবেশ যদি থাকে। আমরা যদি সেই পরিবেশটাকে ফিরিয়ে দিই, এক কথায় বলে দিই, আমরা বিশেষ করে আমার মা বিশালক্ষী অর্গানিক ফার্ম দাঁড়িয়ে আছে টোটালি প্রোবায়োটিক এবং মাইক্রো অর্গানিজমের ওপর। আমি যদি উপযুক্ত মাত্রায় উপযুক্ত সময়ে প্রোবায়োটিক এবং মাইক্রো অর্গানিজম ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক ভালো লাভ দেখাতে পারবো বাধামুক্তভাবে। তো সেটা কিভাবে সম্ভব মানুষের কাছে? যদি সেই যে আপনাদের যে প্রোডাক্ট আপনারা যেটা ব্যবহার ইউটিলাইজ করছেন দিয়ে আপনার আজকে সাকসেসফুল, সেটা ফার্মিংয়ে হতে পারে, সেটা পোলট্রি ফার্মিংয়ে হতে পারে, গাছের ক্ষেত্রে হতে পারে, বা ফিশ ফার্মিংয়ের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা জায়গায় আপনারা ইউজ করছেন। তো এই প্রোবায়োটিক বা মাইক্রো অর্গানিজম যেটা বললেন, ওটা যদি একটু বিস্তারিত একটু আলোচনা করেন। আচ্ছা, এখানে দেখুন, আমি প্রথমে ছোট্ট করে 1-2 লাইনে আমি একটা জিনিস বলি, আমাদের মানে এই অভিজ্ঞতায় বলছি, তার কারণ আমরা এখান থেকে আগের ভিডিওর পরিপ্রেক্ষিতে আমরা অনেক কমেন্টস পেয়েছি। সেখান থেকে কিন্তু অনেকে এই যে আমি প্রোবায়োটিক বলছি, অনেকে ব্যাপারটা বুঝতেই পারেনি। অনেকে বলছে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, তারা আসলে বুঝতে পারে না যে প্রোবায়োটিক আর অ্যান্টিবায়োটিক যে সম্পূর্ণ ডিফারেন্স, একটা আকাশ আর একটা পাতাল, দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। আমি এখানে খালি এক কথা একটু বলে দিই, মানে যারা জানতে চাইছে যে প্রোবায়োটিক আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহারের মানে আর কি বিরুদ্ধে নয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারে যদি তার অসুখ হয়। কিন্তু এখানে প্রোবায়োটিক আর অ্যান্টিবায়োটিকের ফারাক হচ্ছে এইটাই যে প্রোবায়োটিক হচ্ছে উপকারী জীবন্ত ব্যাকটেরিয়া, এখানে ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই, স্রেফ জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে মানুষের শরীরে যখন অসুখ হয়, যে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে সেই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এখানে একটা কথা বলে দিই যে প্রোবায়োটিকের ক্ষতি করার সম্ভাবনা নেই, কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা যখন একটা মানুষের শরীর হোক, গাছের শরীর হোক, মুরগির শরীর হোক, যখন অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি তখন সে রোগটাকে যেমন ভালো করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার শরীরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। অতএব তার কিন্তু কার্যকরী ক্ষমতাটা কিন্তু হারাচ্ছে। অতএব আমি যদিও অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অসুখের স্বার্থে, অসুখ হয়েছে অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে, অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো ড্রাগ দিতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কম্পালসারি আমাকে প্রোবায়োটিক দিতেই হবে। সেটা আজকে ডাক্তারও ব্যবহার করছে, সেটা আজকে মুরগিও ব্যবহার করছে। এই ছোট ছোট গাছে দেখুন দর্শক, এই ছোট্ট গাছটা মিনিমাম 13 থেকে 14খানা মালটা ধরে আছে। অনেকের কিন্তু এই ছোট গাছেও কিন্তু এত মালটা ধরে না, এবং সাইজগুলোও কিন্তু পুরো লাগাম ছাড়া সাইজ হয়েছে, কিন্তু যথেষ্ট ভালো সাইজ আছে। তো আম গাছেও মুকুল চলে এসছে, আর মালটাতেও আপনার প্রত্যেকটা গাছে ছোট বড় ফুল এবং ফল পুরো ধরে গেছে। এই যে আপনারা যে প্রোবায়োটিকটা এবং যে মাইক্রো অর্গানিজমের যে কথাগুলো বললেন, এক্ষেত্রে কতটা মানে প্রযোজ্য, মানে কিভাবে মানুষ প্রোবায়োটিক বলতে যেটা আমাদের প্রোবায়োটিক, যেটা লাইভ প্রোবায়োটিক, ওই প্রোবায়োটিক ম্যাজিক জলে মিশিয়ে যদি আমি গোড়ায় দিই বা গাছে যদি স্প্রে করি, তার সঙ্গে যেটা মানে কম্পালসারি, যেটা শুধু আমাদেরই বাগানে নয়, সেটা যেটা প্রত্যেককে যেটা করতে হবে সেটা হচ্ছে, অনেকেই জানে যে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স, ওই যে আমাদের যে অর্গানিক ফার্টিলাইজারটা তৈরি করা হয়েছে, ওইখানে কিন্তু যেমন মাইক্রো অর্গানিজম ম্যাজিক জল আছে, যেমন ওইটা গোড়ায় দেওয়ার সময় আমরা আলাদা করে কিন্তু ওখানে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিতে হচ্ছে না। আমরা কিন্তু ওইখান থেকে একদম কালচার করে ওই সারটার ভেতর নিয়ে এসেছি, যাতে ওটা একসঙ্গে ফার্টিলাইজার এবং ছত্রাকনাশক হিসেবে কাজ করে। যার ফলে এবার এইটা আমাদের গোড়ায় হয়তো দেওয়া হয়েছে, 2-3 মাস ছাড়া একবার করে আমরা ওই ফার্টিলাইজারটা গোড়ায় দিই, দিয়ে জল দিই,
আর হচ্ছে মাইক্রো অর্গানিজম আর প্রোবায়োটিকটা আমরা ওই হয়তো 15 দিন ছাড়া একবার স্প্রে করি। মানে সবথেকে বড় কথা হচ্ছে যে ট্রাইকোডার্মা ভিরিডি বা সিডোমোনাস যেটা, এই যে দুটো জিনিস এটাকে মাটি প্রিপারেশনের সময় ইউজ করা হয়, মাটি প্রিপারেশনের সময় ইউজ করা হচ্ছে। কিন্তু আপনারা বলছেন ওই ম্যাজিক জল যেটা রয়েছে ওই ম্যাজিক জলের মধ্যে কম্পোজিশন করা রয়েছে দেওয়া যাবে। ম্যাজিক জল মানে মাইক্রো অর্গানিজম, ওর সঙ্গে আমি ম্যাজিক জলটা এমন একটা জল, ওই জলটা আমি কোনো রাসায়নিক সার বাদ দিয়ে আমি যে কোনো কিছুর সঙ্গে ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা হবে না। আমি নরমালি গাছটা ধরুন এখন ফল হয়ে আছে, ধরে আছে, বা গাছটা আমি লাগাবো, সেক্ষেত্রে কি সেই ম্যাজিক জল বা সেই যে দিতে পারি আমি যে কোনো সময়। এবং এক্ষেত্রে আমি মানে সমস্ত দর্শককে বলছি, আমরা ওই যে মাইক্রো অর্গানিজম মানে ম্যাজিক জল, ওর সঙ্গে কিন্তু আমরা কীটনাশক, জৈব কীটনাশক যদি বলে দিই যে অ্যাজিডিরেকটিন মানে নিম বেস অ্যাজিডিরেকটিন, সেটা যদি আমি ওর সঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু এই অ্যাজিডিরেকটিনের ক্ষমতাও বাড়াবে আর ম্যাজিক জলের ক্ষমতাও বাড়াবে, যার ফলে কি হলো ওটা আমার একাধারে ফার্টিলাইজারের কাজ করছে, একাধারে পেস্টিসাইডসের কাজ করছে। এই মাটিতে গিয়ে কি কাজ করে, মানে অ্যাকচুয়ালি ফরমেশন কি কাজ করে? অ্যাকচুয়ালি মাটিতে ফরমেশন মানে আমরা এখানে কোনো রাসায়নিক সার দিইনি। তার লোক রাসায়নিক সার দেয় কেন? লোক রাসায়নিক সার দেয় গাছের খাদ্য উপাদানটা ঠিক মতন পাওয়ার জন্য। আমাদের কিন্তু রাসায়নিক সার দরকার হয় না এই কারণে, প্রথমত হচ্ছে আমরা দিচ্ছি ওই জৈব সারটা দিচ্ছি, তার সঙ্গে আমরা দিচ্ছি প্রোবায়োটিক, তার সঙ্গে আমরা দিচ্ছি যে ম্যাজিক জলের সঙ্গে ও কি করছে না, মাটির যে কার্যকরী ক্ষমতা মানে মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়া, এটা হয়তো অনেকে জানা নেই। এক্ষেত্রে আমার মনে হয় একটুখানি শুনে নেওয়া ভালো যে আজ থেকে হয়তো 30-40 বছর আগে যেখানে 1 গ্রাম মাটিতে 10 থেকে 12 কোটি উপকারী ব্যাকটেরিয়া ছিল, আজকে কিন্তু সেই 10 থেকে 12 কোটি অপকারী ব্যাকটেরিয়া হয়ে গেছে। যার ফলে এখানে এই কনসেপ্টটা প্রত্যেক চাষি ভাই মানে যারা ধান চাষ করে, যারা গম চাষ করে, যারা বেগুন করে, লঙ্কা করে, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাইছি একটাই কথা, যে প্রত্যেকে যদি তার জমিতে অপকারী ব্যাকটেরিয়া মানে উপকারী ব্যাকটেরিয়া যেখানে 1 গ্রামে ছিল 10-12 কোটি, আজকে সেখানে গেছে 10-12 কোটি অপকারী ব্যাকটেরিয়া, তাহলে ওই জায়গাটাকে যতক্ষণ আমি সরাবো, আমি কিন্তু যতই রাসায়নিক সার দিই রাসায়নিক সার কাজ করতে পারবে না। রাসায়নিক সার কাজ করবে কখন? কাজ করবে না যদি ওই জমিতে আমি উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারি, তবে রাসায়নিক সারটাকে ভেঙে ওরা গাছের খাদ্য উপযোগী করে দেবে। যখন অপকারী ব্যাকটেরিয়া যত বাড়বে, আপনি যত রাসায়নিক সার দেবেন তত কিন্তু প্রোডাক্টিভিটি কমবে, তত কিন্তু অসুখ বিসুখ চলে আসবে। অতএব প্রত্যেকের উদ্দেশ্য যে আমি বলতে চাইছি যে প্রত্যেকে তার গাছে ব্যবহার করার জন্যে, সেটা আমার সঙ্গে পরামর্শ না করুক, তারা অন্তত ব্যক্তিগতভাবে তাদের মাথায় যেন এটা ঢুকিয়ে নেয় যে আগামী দিনে কোনো চাষি তার জমিতে যদি প্রোবায়োটিক এবং মাইক্রো অর্গানিজম ব্যবহার না করে, যতই রাসায়নিক সার ব্যবহার করুক, তার কিন্তু যত দিন যাবে তার প্রোডাকশান কমবে। এই কথাটা যেন প্রত্যেকের মাথায় থাকে। আর একটা জিনিস, এটা তো মাটিতে স্প্রে করার কথা বললেন, মাটিতে জল দেওয়ার কথাটা বললেন, আপনি যেটা বলছেন যে গাছের পাতায়ও আপনার স্প্রে করা, যেটা ওটাই কি স্প্রে করবেন না আলাদা কিছু? ওই একই জিনিস এমন হতে পারে, একই জিনিস হয়তো গাছে ভালো করে স্প্রে করে দিল, সেইটাই গড়িয়ে গড়িয়ে যে মাটিতে পড়লো, গাছের গোড়ায় গেল। অথবা আলাদা করে গাছের গোড়ার মানে যে জিনিসটা গাছের গোড়াতেও কাজ করবে সেই জিনিসটা গাছের ডগেতেও কাজ করবে, এবং গাছে যদি স্প্রে করে সরাসরি সালোক সংশ্লেষে কাজ করবে। ওকে, তার মানে একটাই পার্টিকুলার একটাই ম্যাজিক জল যেটা আপনার কথা বলছেন, সেটাই পুরো গাছকে তৈরি মানে শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো গাছকে তৈরি করে দেয়। মানে যদি আমি এবার এখানে বলি, এখানে যদি আমি সাধারণ ভাষায় যদি বুঝিয়ে দিই, যেখানে যে রাসায়নিক সার হচ্ছে সেই রাসায়নিক সারটা যদি খাসির মাংস হয়, আর আমি যদি এখানে মানে দেশি কই মাছ অথবা দেশি মাগুর মাছের ঝোল খাই, দুটোর মধ্যে ঠিক যেরকম ফারাক, প্রোবায়োটিক আর রাসায়নিক সার বা মাইক্রো অর্গানিজম এরকম রাসায়নিক সারের মধ্যে কিন্তু এইটা, রাসায়নিক সার দিলে ওটা অনেক জটিল হয়ে যাচ্ছে। যতক্ষণ না আমার এখানে জৈব জীবাণুটা আসছে ততক্ষণ কিন্তু রাসায়নিক সার ভালো কাজ করতে পারবে না। আমি যত রাসায়নিক সার দেবো তত জৈব জীবাণু মরবে, জৈব জীবাণু মরা মানে আমার রাসায়নিক কাজ করবে না, জমি অ্যাসিডিক হয়ে যাবে, জমি বন্ধা হয়ে যাবে। ওটাই হচ্ছে ব্যাপার যে আজকের দিনে মানে অর্গানিক চাষ যেটাকে বলা হচ্ছে সেটা উঠে যাচ্ছে, কিন্তু এখনকার দিনে কিন্তু যুব সমাজ আসছে না, আস্তে আস্তে ফিরে আসছে অনেকেই আসছে। এই যে ম্যাজিক জলের কথা বললেন, এই ম্যাজিক জলটা কি আমাদের দর্শক বন্ধুদের থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে যদি কেউ নিতে চায়,
তাহলে সেরকম কি অ্যাভেলেবিলিটি কিছু রয়েছে না আপনারা কীরকমভাবে প্রোভাইড করছেন? হ্যাঁ, আমাদের প্রোবায়োটিক এখন অ্যাভেলেবেল, তবে আমরা এখনও খোলা বাজারে, আমরা এখন ওই দিকটা ঠিক চিন্তা করিনি, হয়তো এবার চিন্তা করছি। আমরা এখনও খোলা বাজারে গতানুগতিক বিভিন্ন কোম্পানি যেমন ডিস্ট্রিবিউটারশিপ, ডিলারশিপ দিয়েছে, আমরা এখন ওই জিনিসটা হয়তো প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু আমাদের এখান থেকে সরাসরি আমি কি বলবো, আমাদের এখান থেকে ধরুন গুজরাটে গেছে, আমাদের এখান থেকে ধরুন ব্যাঙ্গালোরে গেছে, আমাদের এখান থেকে আসামে গেছে, এবং বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে অনেকে নিতে চেয়েছে এবং বাংলাদেশে বিক্রি করার কথা বলেছে। আমরা ওই ব্যাপারগুলো ভাবছি যে ওই ব্যাপারগুলো কিভাবে কি করা যায়, কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। সরাসরি আমরা দূরেরগুলোকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি, আর যারা কাছাকাছির মধ্যে আছে তারা আমাদের এখান থেকে এসে নিয়ে যাচ্ছে। একটা কথা বলুন, আপনার কাছে যদি একটা টবে যদি স্টেপ বাই স্টেপ সার দিতে হয়, একবার ডিএপি, একবার 10-26, একবার ইউরিয়া, এরকম যদি দিতে হয়, তো সেটা আপনার কাছে সহজ হবে না? যে কোনো একটা ম্যাজিক জল বা যে আমাদের মাইক্রো অর্গানিজম যে তৈরি আছে যেটা, ওটা যদি একবারই স্প্রে করে দেওয়া হয় বা দুবারই স্প্রে করে দিলেই কাজ হয়ে যাবে, সেটা আপনাদের কাছে সহজ? কোনটা সহজ? তো এখানে বারবার অ্যাপ্লাই করতে হচ্ছে, সময় অনুপাতে দিতে হচ্ছে, কিন্তু এখানে পার্টিকুলার একটা দুটোতেই কাজ হয়ে যাচ্ছে। বা এক্ষেত্রে ছাদ বাগানের সঙ্গে যদি আমি একটু অ্যাড করে দিই, মানে যারা চাষি, যারা বড় চাষি, দেখুন আমাদের এইখান থেকে, এই শ্যামপুরে এখান থেকে আমাদের এই যে ধানটা এখনো যে উঠছে, এই ধানেতে দেওয়ার জন্য আমাদের কাছে প্রোবায়োটিক আর ম্যাজিক জল নিয়ে গেছিলো। প্রোবায়োটিক আর ম্যাজিক জল নিয়ে যাওয়ার পর আমাদের এখানে এসে তারা দাবি করেছে যে আমার ধান গাছের সাইজ আরও অন্তত 4 ইঞ্চি বড় হয়েছে এবং প্রোডাকশনও অনেক ভালো হয়েছে। অতএব আমি এখানে সমস্ত, মানে আমি যে শুধু এখানে আম বাগান, জাম বাগান বা বেগুন বাড়ির কথা বলছি সেটা কিন্তু নয়। এক্ষেত্রে যদি আমি হিউজ যে চাষগুলো হয়, ধান, গম, পাট, এখানেও যদি আমি মাইক্রো অর্গানিজম ব্যবহার করি তাহলেও কিন্তু আমার অনেক বেশি কাজ হবে। বা আরও যারা বড় চাষি, যাদের আমি এক্ষুনি রাসায়নিকের বিকল্প জৈব বলতে পাচ্ছি না, আমি তাদেরকে এইটুকু বলতে পারি যে তারা রাসায়নিক সার ব্যবহার করুক, কিন্তু এই মাইক্রো অর্গানিজম বা এই জৈব সার বা জীবাণু সার যদি ব্যবহার করে, সঙ্গে সঙ্গে তারা রাতারাতি হাফ রাসায়নিক সার কিন্তু কমিয়ে দিক। হাফ রাসায়নিক সার যদি তারা কমিয়ে দেয় এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুক কোন পদ্ধতিতে কিভাবে করবে, যদি আমরা বলে দিতে পারি, তারা যদি করে, আমি বলছি এগ্রিকালচারে একটা খুব বড় পরিবর্তন আসবে। কত বড় বড় মালটা ধরে আছে, সবই কিন্তু প্রোবায়োটিকের খেলা, সবই কিন্তু প্রোবায়োটিক। এবং স্যার যেটা বললেন মাইক্রো অর্গানিজমের যে ব্যাপারটা, পুরো কিন্তু সেই একই জিনিসের ব্যাপার। আর এখানে মালটা গাছে দেখুন, নিচের দিকে দেখো, একটু নিচের দিকে দেখুন, এখানে গাছ এক জায়গায়। নর্মালি জৈব সার বা কোনো কিছু দিতে গেলে আমরা নর্মালি চারদিকটা তেড়ে ফেলি, কিন্তু সে জায়গায় দেখুন দর্শক, এখানে কিন্তু এপাশে একটা খোলা হয়েছে, এপাশে একটু খুলে দেওয়া হয়েছে। এর নিচে কি দেওয়া হয়েছে স্যার? এর নিচে ওই জৈব সারটা দেওয়া হয়েছে, ওই জৈব সারটা। এবং এর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এর সাইজ কত বড় হতে পারে, তো বাতাবির সাইজ হয়ে যাবে। এটা মালটা গাছ না বাতাবির গাছ? মালটা। আমার এটা কিন্তু সন্দেহ হচ্ছে, কারণ এখনো দেখুন যে ভাঁজ ধরে রেখেছে, সে ভাঁজটা যদি পুরো খোলে মনে হয় মিনিমাম এত বড় সাইজ তো হবেই, তাই না? আমাদের এখানে 650 হয়েছে, আগেও বলেছি। একদম একদম। এবং এই সেই আম গাছগুলো যেখানে কিন্তু একটা সময় পুরো একদম থোকায় থোকায় আম ধরেছিল, আর এই মুহূর্তে অনেক গাছে কিন্তু মুকুল চলে এসছে, এটাও খুব দারুণ ব্যাপার। আর এছাড়া আমাদের এখানে তো ফিশারিও রয়েছে, ফিশারিতেও তো এর ব্যবহার তো ভালোই রয়েছে। হ্যাঁ, তো মোটামুটি দর্শক যেটাই দেখানোর, যে আগের বারে যে আম গাছ যে পরিমাণে আম ধরেছিল 6 মাস পরে সেটা কোন অবস্থায় রয়েছে, নতুন ফুল আসছে কিনা, বা তার গাছের যে ব্যবহার, রাসায়নিক সার ব্যবহার করলে 1 বছর 2 বছর পর গাছের চেহারা কিন্তু পাল্টে যায়, কিন্তু এখানে প্রত্যেকটা গাছ হেলদি, এবং পাতা যেটা আমরা দেখাচ্ছিলাম আগের ভিডিওতে যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও কিন্তু এখানে এসে দেখতে পাওয়া যাচ্ছে। এবং নতুন নতুন ফুলের মুকুল আসছে এবং পাতাও বেরিয়েছে, গাছগুলো সবই কিন্তু হেলদি কন্ডিশনে রয়েছে। তো নেক্সট যখন ফল ধরবে তখন তো স্যার যদি স্যার যদি আমাকে পারমিশন দেন তাহলে আবার তো আসবই। তো আমরা আরও একটা পার্ট স্যার এই বাগানের জানবো, সেটা হচ্ছে পোলট্রি ফার্ম সেক্টর। কারণ কি আজকে ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পোলট্রি ফার্ম সেক্টরটা কিন্তু খুব বাজে কন্ডিশনে আছে, আর সেই জায়গায় আপনারা নতুন নতুন পন্থা অবলম্বন করছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যে ইন্টিগ্রেটেড ফার্মের মধ্যে যে চাষবাস যে বিষয়টা রয়েছে সেটাকে কিভাবে আমরা রাসায়নিক না ব্যবহার করে সহজ উপায়ে করতে পারি, তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে করলাম। এবং স্যার যেটা ম্যাজিক জলের কথা বললেন, যে প্রোবায়োটিকের কথা বললেন, ওইগুলো বিষয়গুলো যদি আরও ডিটেলসে জানতে হয়, স্যারের তো নাম্বার দেওয়া থাকবে, এই ফার্মের নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে তো জানতেই পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে কি এই ফার্ম থেকে
পোলট্রি ফার্মের বিষয়ে। তো চলুন এই ভিডিওতে এই মুহূর্তে এখানেই নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।